সবাই ভাবছিল তারেক রহমান কি এমন কোন চুক্তিতে সই করবেন যা চূড়ান্তভাবে ভারতের বিরাগ ভাজন করবে এবং একই সাথে আমেরিকার মতো পরাশক্তিকেও ক্ষুব্ধ করে তুলবে। তো চীন এখন বাংলাদেশ ও মিয়ানমারকে নিয়ে অর্থনৈতিক করিডোর এগিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ। বাংলাদেশ ও পাকিস্তানের আকাশে ঝাঁকে ঝাঁকে ফাইটার নামাচ্ছে চীন। দক্ষিণ এশিয়ার আকাশে যেন শুরু হয়েছে নতুন শক্তির প্রদর্শন। বদলে যাচ্ছে সামরিক ভারসাম্য, নতুন করে লেখা হচ্ছে আঞ্চলিক নিরাপত্তা সমীকরণ। বেইজিং, ইসলামাবাদ ও ঢাকার ক্রমবর্ধমান প্রতিরক্ষা সহযোগিতা দিল্লির কৌশলগত উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। বাংলাদেশের সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানকে নিয়ে নতুন জল্পনা কল্পনা এবং চারদিকে নতুন শঙ্কা। ওয়াকারুজ্জামানকে এই মুহূর্তে যারা পছন্দ করছেন তাদের মধ্যেও শঙ্কা, আর যারা বাংলাদেশের বিরুদ্ধের শক্তি তাদের মধ্যেও শঙ্কা। ভারত ভয় থরথর করে কাঁপছে, মার্কিন যুক্তরাষ্ট্র সন্দেহ করছে, চারদিকে শঙ্কার শঙ্কা। প্রশ্ন হচ্ছে এই স্নাইপার কে চালালো? আরে স্নাইপার চালিয়েছে ফেসিবাদী শেখ হাসিনার তৎকালীন সময়ের আজ্ঞাবহতী সকল দালাল এবং সেই সকল সময়ের যারা প্রশাসনের দায়িত্বে ছিলেন বিভিন্ন পর্যায়ের যারা, সে সময় তাদেরকে দেখেন নাই ডিবির হারুনকে পালিয়ে যেতে? দেখেন নাই ওদের বিভিন্ন যারা যারা সদস্য, যারা যারা অপরাধের সাথে সম্পৃক্ত, তারা কেউ আর পরবর্তীতে পুলিশ ডিপার্টমেন্টে জয়েন করে নাই? সেগুলো দেখে কি আপনি জানেন না যে কারা স্নাইপার চালিয়েছে? মুখের উপরে বুড়া মানুষের ঝগড়া, পোলাপানের মতো। পোলাপানরা এইসব করলে মানায়, কিন্তু এসব বয়স্ক মানুষদের মানায়? নিশ্চয়ই মানায় না। পরিবর্তন আসতে হবে, পরিবর্তন তো চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিও শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যে আপনারা দেখে নিয়েছেন, দেখেই বুঝতে পেরেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে জানা অজানা অনেক রকমের গোপন তথ্য। তাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে আসুন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া এবং চীন সফরের সময়টাতে ঠিক এমন একটি গুমট এবং রহস্যময় আবহই বিরাজ করছিল পুরো দক্ষিণ এশিয়ায়। সবার নজর ছিল বেজিং এর দিকে। ওয়াশিংটন থেকে নয়াদিল্লি সবারই হার্টবিট ছিল ঊর্ধ্বমুখী। সবাই ভাবছিল তারেক রহমান কি এমন কোন চুক্তিতে সই করবেন যা চূড়ান্তভাবে ভারতের বিরাগ ভাজন করবে এবং একই সাথে আমেরিকার মতো পরাশক্তিকেও ক্ষুব্ধ করে তুলবে। বহু রাজনৈতিক দাবার বোর্ডে বাংলাদেশ তখন হাঁটছিল একটি খাদের কিনারায় অত্যন্ত সরু দড়ির ওপর দিয়ে। সাউথ ব্লক বা নয়াদিল্লিও এই সফরের চরম দাবে ছিল। তারা ঢাকাকে শান্ত রাখার জন্য সফরের ঠিক আগেই একটি ললিপপ বা প্রলোভন ছুড়ে দিয়েছিল। ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হঠাৎ করে ঘোষণা করলেন 28 তারিখ থেকে বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু হচ্ছে। যে ভারত গত কয়েক মাস ধরে ভিসা বন্ধ করে, সীমান্তে পুশিন করে এবং বাণিজ্য বাধাগ্রস্ত করে ঢাকাকে অবরুদ্ধ করার চেষ্টা করছিল, তারা হঠাৎ টুরিস্ট ভিসার দরজা খুলে দিল কেন? কারণ তারা ভয় পাচ্ছিল। তারা চাইছিল ভিসা চালুর এই টোপ দিয়ে তারেক রহমানকে কিছুটা নরম করা যায় কিনা, যাতে তিনি চীনে গিয়ে এমন কিছু না করেন যা ভারতের জন্য কাল হয়ে দাঁড়ায়। বেজিং এর সফর শুরু হলো। প্রথম একদিন দুই দিন পার হয়ে গেল। পুরো বিশ্বের মিডিয়া, বিশেষ করে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কগুলো তীর্থের কাকের মতো বসেছিল ব্রেকিং নিউজের আশায়। কিন্তু কি হলো? সবাই দেখলো দুই দেশের মধ্যে অত্যন্ত সাধারণ কিছু এমওইউ বা সমঝোতার স্মারক স্বাক্ষরিত হচ্ছে। কারোর মধ্যেই তেমন কোনো ভাবান্তর নেই। সবাই ভাবলো কোথায় সেই বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনা যা নিয়ে ভারতের এত টেনশন ছিল? কোথায় পদ্মা ব্যারেজ? কোথায় দ্বিতীয় যমুনা সেতু বা দ্বিতীয় পদ্মা সেতুর ঘোষণা? এমনকি দেশের অর্থনৈতিক সংকট কাটাতে চীন যে বিশাল কোনো অনুদান বা লোন দেবে তারও তো কোনো ঘোষণা এলো না। ভারতীয় মিডিয়াগুলো স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করলো। তারা ভাবলো যাক বাবা, বাঁচা গেল। তারেক রহমান হয়তো ভারতের চাপ আর আমেরিকার ভয়ের কারণে চীন থেকে খালি হাতে ফিরে আসছেন। সাউথ ব্লকের কর্তারা হয়তো নিশ্চিন্ত মনে কফিতে চুমুক দিচ্ছিলেন, কিন্তু তারা জানতো না তারা আসলে এক ভয়ঙ্কর মায়াজালের শিকার হয়েছেন। তারা জানতো না ড্রাগন যখন শিকার করে তখন সে কোনো শব্দ করে না, সে একেবারে শেষ মুহূর্তেই ছোবল মারে। সফর প্রায় শেষ। ঠিক যেদিন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উদ্দেশ্যে বিমানে ওঠার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই বেজিং এর গ্রেট হল থেকে এমন একটি ঘোষণা ভেসে এলো যা আক্ষরিক অর্থে পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটালো। একটি বিশাল ঘোষণা, সবাই চমকে গেল। কি সেই ঘোষণা? মিয়ানমারকে যুক্ত করে মিয়ানমারের ভিতর দিয়ে চীন বাংলাদেশ বাণিজ্য এবং ইকোনমিক করিডোর চালু করা হবে। মুহূর্তের মধ্যে পুরো বিশ্বের কূটনৈতিক মহল বুঝে গেল এটি কোনো সাধারণ কানেক্টিভিটি বা রাস্তাঘাট বানানোর প্রজেক্ট নয়। এটি হলো একটি বিশাল ঘটনা, একটি গেম চেঞ্জার। অনেকের কাছে মনে হতে পারে কি এমন একটা কানেক্টিভিটি? একটা রাস্তাই তো না। এই কানেক্টিভিটি মানে কি তা বুঝলে সাউথ ব্লকের কর্তাদের রাতের ঘুম হারাম হতে বাধ্য। এই কানেক্টিভিটি মানে হলো টোটাল মিয়ানমার হয়ে সোজা চীন, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া এবং ভিয়েতনামের এক বিশাল দুয়ার বাংলাদেশের জন্য খুলে যাওয়া। বাংলাদেশ এতদিন ভারতের পেটের ভেতর অবরুদ্ধ ছিল। আমাদের স্থল পথে অন্য কোনো দেশের সাথে বাণিজ্যের সুযোগ ছিল না। কিন্তু আজ মিয়ানমারকে ব্যবহার করে চীনের সাথে যে সরাসরি পথ তৈরি হতে যাচ্ছে তা বাংলাদেশের অর্থনীতিকে এক লাফে আসিয়ান এবং পূর্ব এশিয়ার বিশাল হাইওয়ের সাথে যুক্ত করে দিল। এই করিডোরের সবচেয়ে বিস্ময়কর এবং মাস্টার মাইন্ড দিকটি হলো রোহিঙ্গা সংকট সমাধান। গত 7 বছর ধরে রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের জন্য এক গলার কাটা। আমরা সারা বিশ্বের দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, জাতিসংঘে কেঁদেছি, কিন্তু কোনো লাভ হয়নি। কারণ মিয়ানমারের জান্তা সরকার কারো কথাই শোনে না। কিন্তু মিয়ানমার কার কথা শোনে? মিয়ানমারের জান্তা থেকে শুরু করে আরাকান আর্মি সবারই রিমোট কন্ট্রোল রয়েছে চীনের হাতে। যখন মিয়ানমার ইকোনমিক করিডোরের সাথে যুক্ত হয়ে যাবে, যখন তাদের নিজেদের ভূখণ্ডের ওপর দিয়ে চীনের $1 ট্রিলিয়ন বাণিজ্য প্রবাহিত হবে, তখন মিয়ানমারকে শান্ত রাখা চীনের জন্য একটি ভূ রাজনৈতিক বাধ্যবাধকতা হয়ে দাঁড়াবে। চীন যদি চায় যে বাংলাদেশ এই করিডোরে রাজি থাকুক, তবে চীন নিজেই উদ্যোগ নিয়ে এই রোহিঙ্গা সংকট মিটিয়ে ফেলবে। চীন ভালো করেই জানে রোহিঙ্গা সমস্যা জিয়ে রেখে এই করিডোর সফল করা সম্ভব নয়। তাই এই করিডোর চুক্তির মাধ্যমে বাংলাদেশ আসলে এক ঢিলে 3 পাখি মারল। চীনের সাথে সরাসরি বাণিজ্য পথ তৈরি হলো, ভারতের স্থল বাণিজ্যের উপর নির্ভরতা চিরতরে শেষ হলো এবং রোহিঙ্গা প্রত্যাবর্ষণের গ্যারান্টি চীনের ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো।
এই করিডোর শুধু অর্থনৈতিক বা বাণিজ্যিক নয়, এর সাথে জড়িয়ে আছে চরম সামরিক নিরাপত্তা। যখন চীনের পণ্য এবং বিনিয়োগ এই করিডোর দিয়ে বাংলাদেশের মোংলা বা চট্টগ্রাম সমুদ্র বন্দরে পৌঁছাবে, তখনই পুরো রুটের নিরাপত্তা নিশ্চিত করা চীনের জন্য এক পরম দায়িত্ব হয়ে দাঁড়াবে। অর্থাৎ এই রুটের দুই প্রান্ত চীন এবং বাংলাদেশ দুজনেই এক অলিখিত সামরিক এবং কৌশলগত সুরক্ষার ছাদ উপভোগ করবে। আর এই পুরো স্থল যোগাযোগ এবং সমুদ্র বন্দর সবকিছু যদি চীনের লজিস্টিক চেইনের সাথে যুক্ত হয়ে যায়, তবে ভারতের কি অবস্থা হবে? সবচেয়ে বড় টেনশনের জায়গা কিন্তু এখন ভারতের ভেতরে এখন রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে। কি হয়ে গেল এটা? তারা ভাবছিল হয়তো সামরিক সহযোগিতা, সামরিক চুক্তি বা তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে। তারা আমেরিকা এবং পশ্চিমাদের সাথে মিলে তিস্তা বা সামরিক চুক্তি আটকানোর সব প্রস্তুতি নিয়ে রেখেছিল। কিন্তু তারেক রহমান এবং শি জিনপিং অত্যন্ত সুকৌশলে ওই বিতর্কিত ইস্যুগুলোকে আপাতত সাইড লাইনে রেখে এমন একটি বিষয় সামনে নিয়ে এলেন যাতে কারো আপত্তি করার কোনো গ্রাউন্ডই রইল না। এটি একটি অর্থনৈতিক করিডোর। এখানে সরাসরি কোনো সামরিক চুক্তির নাম নেই, কিন্তু এর ইম্প্যাক্ট বা প্রভাব যে কোনো সামরিক চুক্তির চেয়েও কয়েক হাজার গুণ বেশি। বাংলাদেশ কেন এই বিকল্প রাস্তার জন্য মরিয়া ছিল? ভারত গত কয়েক মাস ধরে বলতে গেলে বাংলাদেশকে আক্ষরিক অর্থেই অবরুদ্ধ করে ফেলছিল। তারা কখনো সীমান্ত বাণিজ্য বন্ধ করে দিচ্ছিল, কখনো ভিসা আটকে দিচ্ছিল, আবার কখনো রাতের অন্ধকারে বর্ডারের নানা প্রান্ত দিয়ে পুশিং ঘটাচ্ছিল। একটি স্বাধীন রাষ্ট্রকে চারদিক থেকে চেপে ধরে শ্বাসরোধ করার এই যে ভারতীয় উৎপাত, তা থেকে বাঁচতে বাংলাদেশের একটি বিকল্প লাইফলাইন দরকার ছিল। আমাদের এমন একটি ভিন্ন দেশ দরকার ছিল যেখানে ভারতের মতোই আমরা সহজে বাণিজ্য এবং অর্থনৈতিক লেনদেন করতে পারবো। আর ঠিক সেই জায়গায় ভারতের শূন্যস্থান পূরণ করতে সামনে চলে এলো চীন। এটি বাংলাদেশের জন্য এক বিশাল পাওনা যে মিয়ানমার চীনের বন্ধু, কিন্তু বাংলাদেশের সাথে যাদের সম্পর্ক বৈরী শুধুমাত্র রোহিঙ্গা ইস্যুতে, সেই মিয়ানমারকে আজ চীন নিজেই বাংলাদেশের সাথে এক টেবিলে বসিয়ে দিল। চীনের সাথে ইকোনমিক করিডোরের চিন্তা কি আজ নতুন? না, চীন অনেকবারই এই চিন্তা করেছে, কিন্তু ভারতের কারণে কি এটা কখনো সম্ভব ছিল? শেখ হাসিনা সরকারের কাছে এমন একটা প্রস্তাব দেওয়া চীনের জন্য এক অসম্ভব ব্যাপার ছিল। চীন খুব ভালো করেই জানতো যে হাসিনা সরকার কখনোই ভারতের অমতে এমন কোনো মেগা প্রজেক্টে সই করবে না। মনে করে দেখুন, শেখ হাসিনা তো ভালো করেই জানতেন যে ভারতের সাথে তিস্তা নদীর পানি বন্টন চুক্তি কোনোভাবেই সম্ভব না। তখন চীন নিজ থেকে এগিয়ে এসেছিল। তারা বলেছিল, আমরা তোমাদের তিস্তা ব্যারেজ করে দেবো, তিস্তার কাছাকাছি এমন একটা বিশাল জলাধার করে দেবো যেখানে সারা বছর সেচের কাজ হবে, পানির কোনো অভাব থাকবে না। কিন্তু কি হলো? সেখানেও ভারত বাগড়া দিল, আর শেখ হাসিনার ভারতের সেই আপত্তির কাছে মাথা নত করে তিস্তা প্রজেক্ট থেকে সরে এলেন। যে সরকার ভারতের আপত্তির কারণে নিজেদের দেশের কৃষকদের বাঁচাতে একটি ড্যাম করতে পারে না, সেই সরকারের কাছে চীন কিভাবে আশা করবে যে তারা মিয়ানমার দিয়ে ইকোনমিক করিডোর স্থাপন করবে? তারা তো এটা চিন্তাই করতে পারতো না। কিন্তু এখন চীন এই চিন্তা করতে পারছে কেন? কারণ 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের ভূ রাজনৈতিক দাবার বোর্ড সম্পূর্ণ লন্ডভন্ড হয়ে গেছে। আপনি জুলাই বিরুদ্ধে কথা বলতেছেন। টকশোর রানী তো মনিয়াপা, বিভিন্ন টকশোতে যায়। এই মনিয়াপা এই সংসদে কেমনে গেল বলেন তো? এই টকশোর কারণে গেছে। হ্যাঁ, টকশো কিন্তু ওনাকে বাঁচায় রাখছে। প্রতিবাদই ছিল, হ্যাঁ প্রতিবাদ করতো। শেখ হাসিনার আমলেও কিন্তু উনি টকশোতে আসতো, কথা বলতো, ছাড়তো না। কিন্তু কথা বলতে বলতে উনি জুলাই বিরুদ্ধে চলে গেছে কখন, আমার মনে হয় উনি নিজেও জানে না। গত 2 দিন আগে টকশোতে আইসা এই জুলাইয়ের বিরুদ্ধে কথা বলতেছে। এর আগে কিন্তু আমাদের শহীদ হাদিকে নিয়ে কথা বলছে, খুব বাজে একটা উক্তি করছে গিনিপিকের সাথে। উনি অন্য কিছু বুঝাইতে চাইছে, মানে উনি বুঝাইতে চাইছে হাদির এই মৃত্যুটা পরিকল্পিত মৃত্যু, মানে কেউ এটা মেট্রোকুলাস ডিজাইনের মধ্যে দিয়া করছে, ওকেই গিনিপিক বানাইছে, এরকম কিছুই বুঝাইতে চাইছে। আসলে ওনাকে যারা বুঝায় দেয়, ওনারও তো কেউ না কেউ বুঝায়, সবার উপরে তো থাকে ভাই, একজন থাকে, মুরব্বী থাকে না, মুরব্বীর পরামর্শতেই কথাবার্তা বলে। কিন্তু বলতে বলতে যখন জুলাই বিরুদ্ধে চলে গেছে, আমরা তো মন খারাপ করি, আমরা সমালোচনা করি, কিন্তু ওনার দলের ভিতর থেকে ছাত্র দল সভাপতি রাকিব কেন প্রতিবাদ করলো? কারণ কি? এই সোজা সাজা মানুষটা তো প্রতিবাদ করার কথা না। ওনারও কিন্তু মুরব্বী আছে উপরে, হ্যাঁ ওই রাকিবেরও মুরব্বী আছে। ওই মুরব্বী বলছে প্রতিবাদ করো, জুলাই বিরুদ্ধে যাওয়া যাবে না। কারণ লুকায় আছে আমাদের স্পিকারের কথাবার্তায়। উনি একটা ইন্টারভিউ দিছে, ওই ইন্টারভিউর মধ্যে বইলা দিছে উনি সোজাসাজি বলছে জুলাইকে মাইনা নিতে হবে বিএনপির। যদি বিএনপি জুলাইকে মাইনা না নেয় তাহলে বহুত বড় খেসারত দিতে হবে, এই কথাটা তো বলছে। উনি তো বিএনপি থেকেই এই স্পিকার হয়েছে, মাননীয় স্পিকার আমাদের। এই সচ্চা কথাগুলো বলেই কিন্তু আজকে উনি সবাই ভালোবাসার পাত্র, এটা বুঝতে হবে। হ্যাঁ, বিএনপির সমস্ত নেতাকে বুঝতে হবে, উনি সত্যি কথা বলেই উনি আজকে দেখেন আপনাদের দলের হয়েও সবাই ভালোবাসার পাত্র। আপনারা কেন ভালোবাসা পাচ্ছেন না? কারণ আপনারা ওই সংসদে যেসব কথাবার্তা বলতেছেন, এইসব কথাবার্তা অচল। এই যে ফখরুল সাহেব যেভাবে বলল, ওদেরকে ক্ষমা চাইতে হবে। কেন ওরা ক্ষমা চাচ্ছে না? এরকম একটা কথাবার্তা বলছে, তাদেরকে ওই রাজাকারদের ক্ষমা চাইতে হবে। ঠিক তখনই ভাই জামাত ইসলাম থেকে ওই সংসদে যে জবাবটা দিছে না ভাই, কঠিন জবাব। বিচার হইলে তো আগে আপনার বাপের বিচার হইতে হবে, কারণ আমরা শুনছি আপনার বাপ ছিল রাজাকার। আমি 71 সালের ভূমিকার জন্য আপনারা একবার তো ক্ষমা প্রার্থনা করলেন না, জাতির সামনে আপনি ক্ষমা প্রার্থনা করেন। আয়নায় নিজের চেহারা দেখুন, ক্ষমা আপনার বাবাকে কবর থেকে চাইতে বলেন। আমি অপরাধ করি নাই, ক্ষমা চাইবো কেন? আপনার বাবা অপরাধী, এই অভিযোগ আছে। সুতরাং কথা সতর্কভাবে বলা উচিত। মুখের উপরে বুড়া মানুষের ঝগড়া, পোলাপানের মতো। পোলাপানরা এইসব করলে মানায়, কিন্তু এসব বয়স্ক মানুষদের মানায়? নিশ্চয়ই মানায় না। পরিবর্তন আসতে হবে, পরিবর্তন তো চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কিছু মানুষ বুঝতেছে না কি পরিবর্তন আসছে। একটু আলাপ করব, তার আগে একটু আলাপ করতে চাই আমার কলিগের ওয়াইফরে নিয়ে। হ্যাঁ, হুমায়ুন আহমেদ আমার কলিগ, উনি সিনেমার ডাইরেক্টর ছিল, আমার জুনিয়র, আমি উনার সিনিয়র ডাইরেক্টর হিসাবে। লেখক হুমায়ুন আহমেদ, স্যালুট জানাই। কিন্তু উনার এই সম্মানটা রাখতে পারতেছে না। আমার কলিগের ওয়াইফ রাখতে পারতেছে না।
এই যে শাওন, হ্যাঁ শাওন, আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? আপনি তো ভাই একা না, আপনার সাথে হুমায়ুন স্যারের নামটা জড়িত, তো ওই নামের প্রতি সম্মানটা দেখান। উনারে তো আপনি ডুবাই দিতেছেন। আজকে সোশ্যাল মিডিয়া আপনাকে নিয়ে যেসব কথাবার্তা হচ্ছে, যেসব লেখালেখি হচ্ছে, অনেকে ভাই এই সোশ্যাল মিডিয়াতে সবজি নিয়ে আসছে, সবজি হাতে নিয়ে কন্টেন্ট বানাইতেছে। বুঝছেন তো কি বুঝাইতে চাচ্ছে? এআই দিয়া হুমায়ুন স্যার এবং এই শাওনকে নিয়ে যেসব ভিডিও তৈরি হচ্ছে এবং যেগুলো দেখতেছে পোলাপান, এটাতে কি আপনার ইজ্জত বাড়তেছে, আপনার সম্মান বাড়তেছে শাওন? নিশ্চয়ই না। আপনি নিজেও ডুবতেছেন, স্যারের নামটাও ডুবাইতেছেন। স্যারকে আজকে মানুষ গালমন্দ করতেছে আপনার কারণে। জুলাইয়ের সাথে উনি ওইটা করতে চায়। এইভাবে কেউ স্ট্যাটাস দেয়, এইভাবে কেউ লেখালেখি করে, ছি, আপনাকে না একদম দান্দা লোক মনে হচ্ছে। আপনি না একদম পয়সা যাইতেছেন। ছোটবেলায় আমি খুব দুষ্ট ছিলাম ভাই, কার উপরে রাগ উঠলে না আমি কি করতাম জানেন? ওর মুখের মধ্যে পাত দিয়ে দৌড় দিতাম। হ্যাঁ, আমার মনে হইতেছে ওনার মুখের মধ্যে যদি কেউ একটা পাত দিয়ে দৌড় দিত, খুব খুশি হইতাম। কারণ উনি কিচ্ছু মানতে চাচ্ছে না। এই জুলাইকে অবজ্ঞা কইরা, এই জুলাইকে ছোট কইরা যেসব স্ট্যাটাস দেয়, এগুলা মাইনা নেওয়ার মতো না। প্রতিবাদ হইতে হবে ভাই, প্রতিবাদ করতে হবে, যেভাবে প্রতিবাদ করছে হাসনাত আব্দুল্লাহ। হায় হায়, হিলাই দিছে তো ভাই, পুরা হিলাই দিছে বসুন্ধরা গ্রুপকে। সংসদের দ্বারা যেভাবে আঙুল তুলা কথা বলছে, এগুলার জবাব দিতে পারবে কেউ? দিতে পারে নাই। সংসদের ভিতরে তো কেউ জবাব দিতে পারে নাই। ভাই ব্রাদার, দেখেন এই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সাহেব, উনি শেখ হাসিনার পাশে দাঁড়ায় কি কি কথা বলছে আপনারা তো জানেন। সবাই এখন মুখস্থ হয়ে গেছে। শেখ হাসিনার সাথে মরতে চাইছে, বাঁচতে চাইছে। এবং এই যে ইন্টারনেট বন্ধ হয়েছে, ব্যবসার ক্ষতি হইতেছে, হোক ক্ষতি, কিচ্ছু যায় আসে না। আমরা শেখ হাসিনার হাত শক্ত করব। শুধু এইখানেই শেষ করছে? উনি আর অনেক কথা বলছে যে লন্ডন থেকে অনলাইনে কিভাবে রাজনীতি করে, এদেরকে ধৈর্য আইনা জেলে ঢুকাইতে হবে। আর ওই যে জঙ্গি, জামাত ইসলাম, শিবির, বিএনপি, এদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে উনি বক্তব্য দিছে। হাসনাত আব্দুল্লাহ যেটা বলতে চাইছে, ডক্টর ইউনূসের আমলে তো উনি দেশে আসতে পারে নাই। কোন সাহসে আসলো? কারা এই প্রশ্রয় দিচ্ছে? কারা ভিতরে ভিতরে আঘাত করতেছে? ভাই ব্রাদার, বড় লোক তো, ধনী লোক যা কিছু বলতে পারে, কিচ্ছু যায় আসে না। ওনারা যে কথাবার্তাগুলো বলছে, এটা যদি কোনো সাধারণ লোক বলতো, ওর পিঠের চামড়া থাকতো, ও তো থাকতো এখন জেলের ভিতরে। কিন্তু ওনাদেরকে কেউ টাচ করতে পারবে না, ওনাদের সমালোচনা করা যাবে না। ওনারা হচ্ছে দেশের রাজা। হ্যাঁ, রাজা তো ভাই। একটু সমালোচনা করছে, তাতেই দেখেন 5টা পত্রিকা, ওনাদের 5টা পত্রিকা আমাদের হাসনাত আব্দুল্লাহ পিছনে লাগিয়া গেছে। 80 ঘন্টার মধ্যে 99টা কন্টেন্ট বানাইছে। সাবজেক্ট কি? ওই একই, পচা সাবজেক্ট, অভিযোগ আর অভিযোগ। কিন্তু প্রমাণ কোথায়? কোনো প্রমাণ নাই। অভিযোগ ভিত্তিক কন্টেন্ট বানায়া ছায়া ফেলাইছে, ফটো কার্ড বানাইছে। এত কেন ভাই? এইটুক সমালোচনা হজম করা যাবে না? আপনারা এমন হয়ে গেছেন, আপনাদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না। আসলে কেউ কোনোদিন কথা বলে নাই। না বলাতে হয়েছে কি জানেন? ওনারা ওই যে কিং হয়ে গেছে, রাজা হয়ে গেছে। ওনারা তো মনে করে দলরা যে নির্বাচন করে, যেসব দল নির্বাচন করে, আমাদের টাকা দিয়েই তো করে, আমাদের কাছ থেকে তো সাহায্য নিয়ে করে। আমাদেরকে কে ছুঁইব ভাই? আপনি ছুঁইতে পারবেন? ছুঁইতে পারবেন না। আমি যদি আপনার কাছ থেকে কিছু টাকা পয়সা নেই, সুযোগ সুবিধা নেই, আমার যদি ক্ষমতাও থাকে, আমি আপনার বিরুদ্ধে কথা বলতে পারবো না। কারণ চক্ষু লজ্জার ব্যাপার আছে তো। আর আমার দল চালাইতে গেলে তো টাকাই লাগবে। টাকার কাছে সবাই মাথা নত করে। হাসনাত আব্দুল্লাহ করে নাই বইলা ভাই পিছনে লাগিয়ে গেছে। এতে কার লাভ হলো, কার ক্ষতি হইলো, বসুন্ধরা গ্রুপ বলতে পারবেন? আপনারা 5টা পত্রিকা এইভাবে কেন লাগতে গেলেন? আপনারা কি এইটুকু বুঝতে পারেন নাই? আপনারা অজান্তে, নিজের অজান্তে তাকে হিরো বানায় দিয়েছেন। আপনাদের 5টা পত্রিকাকে এই বাংলাদেশের মানুষ যতটা ভালোবাসে, আপনারা বছরের পর বছর সার্ভিস দিয়ে আসছেন, যুগের পর যুগ, এই যুগের পর যুগ সার্ভিস দিয়ে যেটুকু ভালোবাসা পাইছেন, হাসনাত আব্দুল্লাহ 2 বছরে ওর চেয়ে 1000 গুণ বেশি ভালোবাসা পাইছে। ওকে সবাই ভালোবাসে, হয়তো আওয়ামী লীগ ভালোবাসে না, কিন্তু আমি তো মনে করি বিএনপি বলেন, জামাত বলেন, শিবির বলেন, আপনারা, আমরা সবাই ভালোবাসি হাসনাত আব্দুল্লাহকে। ও তো চ্যালেঞ্জ করছে, আমাকে যদি 1 টাকা জালিয়াতি ধরাই দিতে পারেন, তাহলে এই সংসদে কোনোদিন আসবো না। যদি 1 টাকা ধরাই দিতে পারেন। কেউ তো চ্যালেঞ্জটা গ্রহণ করলেন না। কিচ্ছু করতে পারবেন না তার পিছনে লাগা, কিচ্ছু করতে পারবেন না। ওর তো ভিতরে ভয় নাই তো। ও তো ওই 5ই আগস্টে শহীদ হয়ে গেছে। ও কিন্তু জিন্দা লাশ। ওরে ভয় দেখাইতে পারবেন না। যার ভিতরে ভয় থাকে না, তারা কেউ ছুঁইতে পারে না ভাই। আর যদি সে হয় মুসলমান, তাহলে তো অন্য কথা। বাঁচলে গাজী, মরলে শহীদ। এইটাই তো হাসনাত আব্দুল্লাহ। দেখেন, চীনের থেকে আসার পর কঠিন ভাবে জবাব দিয়ে দিল অরুণাচলে। ওদিক দিয়ে পাকিস্তানে এক বাঘ বসে রয়েছে, আরেক বাঘ বাংলাদেশ। এই 2 বাঘ 2 দিক থেকে হা করে বসে রয়েছে। ওদিক থেকে চীন আবার ঢুইকা যাইতেছে অরুণাচলে। কি দুরবস্থা! কারণ কি জানেন? শুধু গাদ্দারি করা, শুধু গাদ্দারি করা। মালদ্বীপের সাথে গাদ্দারি করছে, নেপালের সাথে গাদ্দারি করছে, ভুটানের সাথে গাদ্দারি করছে, আমাদের সাথে যে কত বড় গাদ্দারি করছে, এটা তো জীবনও বুঝতে পারতাম না জুলাই যদি না আসতো। অনেকে বলে জুলাই কি দিল, জুলাই কি দিল। জুলাই আমাদেরকে শত্রু চিনায় দিছে। বাংলাদেশের সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানকে নিয়ে নতুন জল্পনা কল্পনা এবং চারদিকে নতুন শঙ্কা। ওয়াকারুজ্জামানকে এই মুহূর্তে যারা পছন্দ করছেন তাদের মধ্যেও শঙ্কা, আর যারা বাংলাদেশের বিরুদ্ধে শক্তি তাদের মধ্যেও শঙ্কা। ভারত ভয় থরথর করে কাঁপছে, মার্কিন যুক্তরাষ্ট্র সন্দেহ করছে, চারদিকে শঙ্কার সংখ্যা। ইসলামপন্থীরা উপরে খুশি হচ্ছে, বাট আমি দেখি তাদের জন্য শঙ্কা। দর্শক, কি ওয়াকারুজ্জামানকে দেখলে চেনা যায় না যে কে? বাংলাদেশের কোন সিটিং সেনাপ্রধান এত বড়, এত সুন্দর দাড়ি রেখেছেন এবং এত সুন্দর নুরানি চেহারা, নামাজি, দিস ইজ ফর দি ফার্স্ট টাইম, এবং প্রকাশ্যে দাড়ি রাখছেন সেনাপ্রধান, তাও আবার হাসিনা অ্যাপয়েন্টেড সেনাপ্রধান। যদি ওয়াকারুজ্জামান ডাক্তার শফিকুর রহমান অ্যাপয়েন্টেড হতেন অথবা অন্য কেউ অ্যাপয়েন্টেড হতেন, একটা কথা ছিল, তাকে দেখলে ইরানি জেনারেলের মতো মনে হয়। জাস্ট একটু ইমাজিন করেন যে হাসিনা অ্যাপয়েন্টেড সেনাপ্রধান
তার এত সুন্দর নুরানি দাড়ি, এইসব মেলানো খুব কঠিন। শুধু কি তার নুরানি দাড়ি এইটা না, শুধু এখানে সীমাবদ্ধ নয়। দর্শক, আপনারা জানেন যে সেনাবাহিনীতে অনেকগুলো ব্যাটালিয়ন থাকে, কোর থাকে, কোম্পানি থাকে। তো এগুলোর নাম, বিশেষ করে কয়েকটা ব্যাটালিয়নের নাম খোলাফায়ে রাশেদার নামে এগুলো করা হচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, এদের নামে করা হচ্ছে। আবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর নামেও বিভিন্ন স্থাপনা করা হচ্ছে। এবং একই সাথে এগুলো হিসাব মেলানো খুব কঠিন, বা রাজনীতিতে একটা জল্পনা কল্পনার জন্ম দিয়েছে, শঙ্কার জন্ম দিয়েছে। যেমন মাননীয় প্রধানমন্ত্রী চীন সফরের পর বিরোধী দলীয় নেতার সাথে প্রধানমন্ত্রী ঘনিষ্ঠতা এবং সরকারি দল বিরোধী দল চমৎকার সম্পর্ক, এবং একই সাথে সরকারি দলের প্রতিনিধি বিরোধী দলের প্রতিনিধি চীন যাওয়া, রাজনৈতিক বিরোধ অনেকটা কমে যাওয়া, আমির জামাত প্রধান বিরোধী দলীয় নেতার এলাকার উন্নয়নের দায়িত্ব নেওয়া সরকারের পক্ষ থেকে, আবার ভারতপন্থী মিডিয়াগুলো জামাতের বিরুদ্ধে জোরালো প্রচারণা, এগুলো সব একই সূত্রে কথা। এগুলো তাৎপর্য কি ঘটতে পারে? দর্শক, প্রথম কথা হচ্ছে যে দেখেন, মাননীয় সেনাপ্রধান, মাননীয় বললাম, সম্মানিত লোক, যেহেতু তিনি বাহ্যিকভাবে হলেও ধর্মীয় একটা আবহ তার মধ্যে দেখছি, এবং ইসলামপন্থীদের এটা একটা অনুভূতির সাথে সম্পর্কিত যে তারা স্বপ্ন দেখে বাংলাদেশের সেনাপ্রধান হবেন, দাঁড়িয়ে রাখা একজন লোক, দেখতে ইরানি জেনারেলের মতো লাগবে, এবং বাংলাদেশের এই সেনাবাহিনীর বিভিন্ন ব্যাটালিয়ান, কোম্পানি, কোর, এদের নাম হবে স্যার খলিফার নামে, ইসলামের বিখ্যাত ব্যক্তিদের নামে। এবং এই শিরকি যে শিখা অনির্বাণ, এগুলো থাকবে না। শিখা অনির্বাণও বন্ধ হয়ে গেছে, বন্ধ করে দেওয়া হয়েছে বলে আমরা শুনতে পাচ্ছি। আই এম নট শিওর। মানে একটা ইসলামাইজেশন ভাব লক্ষ্য করছে। এটা ইসলামপন্থীদের জন্য অবশ্যই সুখবর, আনন্দের, তারা ভালোভাবে নিচ্ছে, এবং তারা জনাব সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের জন্য দোয়া করছেন। এবং ফেসবুকে ওয়াকারুজ্জামানের ছবি শেয়ার করে ইসলামপন্থীরা আলহামদুলিল্লাহ বলছেন, এবং বলছেন যে এই ওয়াকারুজ্জামানের হাত ধরেই হাসিনা পতন হয়েছে, তিনি এখন দাঁড়িয়ে রাখছেন, তিনি একজন মহান ব্যক্তি, তিনি ইমামতি করতে পারেন। কিন্তু রাজনীতি এত সরল, এত সোজা না। এখানে আমি আরেকটা ব্যাখ্যা দিতে চাই, যেটা ইসলামপন্থীদের জন্য বুমেরাং হতে পারে। অবশ্য বাস্তবে যাই হোক না কেন, বঙ্গু সেকুলার ভারতপন্থী মোদীর অনুসারীদের জন্য ইটস ভেরি টাফ যে বাংলাদেশের সেনাপ্রধান এরকম দাঁড়িয়ে রাখবে, আবার বাংলাদেশের সেনাবাহিনীর বিভিন্ন কোম্পানি, ব্যাটালিয়ান, কোর, এগুলোর নাম হবে ইসলামের খলিফাদের নামে, বিখ্যাত ব্যক্তিদের নামে। দর্শক, এতক্ষণ ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন। ভিডিওটি দেখে আপনারা কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এরকম নিত্য নতুন গরম গরম নিউজ পেতে আমাদের চ্যানেলে আপনারা সবাই যুক্ত থাকুন। কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো নিউজ নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত বিডি নিউজ ভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।